আতঙ্ক বিরাজ করছে এবং কি চুরি ডাকাতি এগুলো অনেক বেড়ে গেছে। গতকালকেও এখান দিয়েও একজন ছিনতাইকারী ধরে নিয়ে গেছে। এগুলো এখন অহরহ ঘটতেছে। 5ই অগাস্টের পরে আমার মনে হয় যে এখন যেহেতু আমাদের দেশে একটা স্টেবল গভর্নমেন্ট নেই বা একটা স্টেবল একটা রাষ্ট্র ব্যবস্থা নেই, এই পরিস্থিতিটার আমার মনে হচ্ছে যে অনেকেই সুযোগ নেয়। ছিনতাই ঘটনা তো আসলে নতুন না রাজধানীতে, আর বিশেষ করে এখন দেখা যাচ্ছে যে সন্ধ্যার সময়গুলোতে বা রাতের সময়গুলোতে তো হচ্ছে এটা আরও আমরা বেশি আতঙ্কে থাকি। তবে আমার কাছে মনে হচ্ছে যে 5ই অগাস্টের পরে আমার মনে হয় যে এখন যেহেতু আমাদের দেশে একটা স্টেবল গভর্নমেন্ট নেই বা একটা স্টেবল একটা রাষ্ট্র ব্যবস্থা নেই, এই পরিস্থিতিটার আমার মনে হচ্ছে যে অনেকেই সুযোগ নেয় এবং এই পরিস্থিতিটার এই সুযোগের থেকেই হয়তো হচ্ছে আরও বেশি এই ধরনের গ্যাংগুলো আরও বেশি মাথাচাড়া দিয়ে উঠছে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেও তাদের অনেক লুফলস ছিল, আগেও তাদের অনেক সমস্যায় আমরা দেখেছি। আমাদের পুলিশ বাহিনীর কথা যদি আমি বলি যে হ্যাঁ, আমাদের পুলিশ বা বিজিবির অনেক দোষ ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আসলে তাদের অনেকেই চাকরিচ্যুত হয়েছে বা অনেকেই আসলে নতুন নিয়োগপ্রাপ্ত হয়নি বা এই ধরনের এদের যে ফোর্সটা যে কম, এখন যে এই ফোর্সটার সংখ্যা কম বা এদেরকে আমার মনে হয় যে এখন আসলে মানে সেভাবে আমরা ব্যবহার করতে পারছি না বা আমাদের আসলে সেভাবে ব্যবহারের সুযোগ হয়ে উঠছে না বা কোনো একটা কিছু, এই জন্য হয়তো আমার মনে হয় যে আরও বেশি আমাদের মধ্যে এই ব্যাপারগুলো আরও বেশি কাজ করছে। আর আরেকটা জিনিস আমি বলবো যে এখন যেহেতু দেশ স্টেবল না বা একটা ট্রানজিশন স্টেজে আসলে এই ধরনের ঘটনাগুলো আমার কাছে মনে হয় যে আসলে বেশি ঘটে বা এই ধরনের ঘটনাগুলোতে আগে যেমন মানে ছিনতাই হতো, কিন্তু এখন কিন্তু আমরা জিনিসটা আরও বেশি লাইমলাইটে আসছে, কারণ এখন মানে রাষ্ট্র ব্যবস্থা সহ সব কিছুই কিন্তু একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই সময়টায় আসলে শক্ত অবস্থানটা ক্রিয়েট করতে পারছে কিনা সরকার, বা সরকারের আসলে এখানে তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারছে কিনা, এটা আমার কাছে আসলে সরকারের কাছে হ্যাঁ, অবশ্যই সেটা তো আছি। কারণ আমি বলবো যে এর আগে আমি যদি চিন্তা করি যে গত 2-3 বছর আগেও কিন্তু আমি ক্যাম্পাসে আমি যত নিরাপদভাবে আমি চলাচল করতাম, এখন মানে আমি হয়তো এখনও আল্লাহর মতো আমার কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু তার মানে এই না যে আসলে মানে এই ধরনের ঘটনাগুলোকে আমি এখন কিন্তু আমার মধ্যেও কাজ করছে যে যেমন গত 72 ঘন্টায় প্রায় 70 জনের লাশ আমরা দেখলাম, যে এরকমভাবে এই ধরনের কোনো সিচুয়েশনসগুলো দেখলে কিন্তু স্বাভাবিকভাবে আমরা মিডিয়াতে যেটা দেখছি আমরা কিন্তু স্বাভাবিকভাবেই আতঙ্কিত হচ্ছি। আগে হয়তো আমরা এত কম সময় এত পরিমাণ ঘটনা দেখতাম না। আমার কাছে মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঠিক প্রয়োগটা না থাকায় এই ধরনের গ্যাংগুলো আরও বেশি এই কাজগুলোতে মানে বেশি যুক্ত হচ্ছে। গতকালকেও এখান দিয়েও একজন ছিনতাইকারী ধরে নিয়ে গেছে। এগুলো এখন অহরহ ঘটতেছে আর কি। এটা খুব কষ্টদায়ক। আর এরে যেভাবে মারছে, কক্সবাজার যাওয়ার 2 দিন আগে আমার কাছে সাজেক যাওয়ার কথা। আমার প্রশাসন তো এখন যেভাবে আছে এভাবে এখন তো আর এরা ওরকম ভালোভাবে কাজ করতেছে না। কেন করতেছে না ওনারা জানে। রাস্তাঘাটে এখন যানজটটাও অনেকটাই বেশি। এইগুলো দেখে অনেক জায়গায় সমালোচনা হয় যে তারা সঠিকভাবে ডিউটি করতেছে না। তবে আমরা এটা তো যেদিন মারা গেছে আমরা তো ওই দিন, আমি এখানে দোকানদারি করি, তো শুনেই সাথে আমরা মুগদা মেডিকেলে গেছি। তবে মুগদা মেডিকেলে যাওয়ার পরে প্রথমত মুগদার থানা থেকে পুলিশ আসছে, এসে আমাদের সাথে কথা বলছে। পরবর্তীতে যাত্রাবাড়ি থানার পুলিশরাও আসছে। তো এই বিষয়ে যদি বলেন সহযোগিতার বিষয়ে, পুলিশ সর্বোচ্চ সহযোগিতায় আমাদেরকে করছে। আর লাশ তো পরদিন আমরা লাশ নিয়ে যখন চলে যাই তখন তো আর এখানে থানায় থাকতে পারিনি, আসিও নাই। লাশ নিয়ে যখন বাড়িতে যাই দাফন শেষে আমরা পরদিন ঢাকায় আসি আমার ভাইসহ। ঢাকায় এসে আমরা দুপুরেই খাওয়া দাওয়া করে যাত্রাবাড়ি থানায় যাই। থানায় যাওয়ার পরে ভাইসহ মামলা করে ওই দিনই। তো মামলা সম্ভবত আমরা করছি 3টার দিকে মামলা করার কয়েক ঘন্টা পরেই আমরা তখনও থানায় ছিলাম। তো এর কিছুক্ষণ সময় মাগরিবের আজান দিছে, আমরা নামাজ পড়তে বাইরেছি। নামাজ পড়ে আবার ঢোকার সময় তখন গাড়িতে করে 2 জন আসামি আনছে। তো আসামি আনার পরে দেখলাম যে এরা 2 জনই এখানে ছিল। আর ওই তদন্ত ওসি আমাদেরকে আবার সিসিটিভি ফুটেজটাও দেখাইছে এবং ওই ছেলেদেরকেও দেখাইছে। এর মধ্যে
তার পায়ের জুতা এবং ক্যাপটা ছিল খুবই আসলে ভাই তো মানে ইসলামিক অনেক কিছু জানে তো এই কারণে তুমি নিজেকে অনেকভাবে ধরে রাখছে কিন্তু ভাবির অবস্থা খুবই আসলে বলার মতন না। উনি যখন আমরা লাশ নিয়ে উনি রায়েরবাগে ছিল তো আমরা মর্গ থেকে লাশ নিয়ে যখন রায়েরবাগে গেছি তখন ওনার অবস্থা আসলে কেউ যাকে দেখতেছে তাকে ধরে মানে কান্নাকাটি করতেছে। এই বিষয়টা আসলে বর্ণনা করার মতন না। আর একটা মার কাছে তার সন্তান এভাবে যে চলে গেল এগুলো তো উনিও নিতে পারতেছেন আর কি। আর এখন মানসিকভাবেও অনেক অসুস্থ এবং শারীরিকভাবেও অসুস্থ। আজকে তো ওনাকে হসপিটালে নেওয়ার কথা গ্রামে। আতঙ্ক বিরাজ করছে এবং কি চুরি ডাকাতি এগুলো অনেক বেড়ে গেছে, আসলে এখন শহরগুলো অনিরাপদ হয়ে গেছে। ঠিক আছে, তা আমরা চাই এগুলোর থেকে যেমন যে প্রশাসনিকভাবে বেশি সাপোর্ট পাই। ঠিক আছে, আসলে একটা হচ্ছে যে আমরা আতঙ্ক থাকি সবসময়, টাকা পয়সা নিয়ে যাই বা ব্যবসা বাণিজ্য করি, যাওয়ার দেখা গেছে গাড়িতে বসছি পাশে আসা ছুরি দিয়ে ঠেক দিয়ে লয়ে যাচ্ছে। যেমন আমাদেরকে অনেক পার্টি মাল দেয়। ওই দিন এক মিরপুরের একটা ঘটনা বলছে উনি বাইকে আছে যে দুই দিক থেকে আসিয়া ছুরি ধরে ওর টাকা পয়সা সব নিয়ে গেছে। তো এইভাবে যদি হয় চুরি ডাকাতি এত বেড়ে গেলে তাহলে তো জনগণ অনিরাপদ। তো এই জন্য প্রশাসনের ভূমিকা আসলে অনেক প্রয়োজন আমরা মনে করি। যেমন একটা হচ্ছে যে যদি প্রত্যেকটা থানার ওসি যদি মনে করেন ওসিকে যদি জবাবদিহিতার আয়ত্তে আনা হয় যে এই এলাকায় কেন ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, তাহলে মনে হয় এটা বন্ধ হয়ে যেতে পারে। মানে এটা আমার ব্যক্তিগত একটা মতামত আমি পেশ করলাম। দাঁড়িয়েছে লাস্ট কয়েকদিনের রিপোর্ট আমরা যদি দেখি বিভিন্ন গণমাধ্যম সংবাদ টেলিভিশনগুলোতে আমরা দেখে থাকবো যে বিভিন্ন রাস্তার বিভিন্ন জায়গায় বিশেষ করে রাত্রেবেলায় এবং দিনের আলোতেও কোথাও কোথাও ছিনতাই হচ্ছে। এখানে নিরাপত্তার বিষয়টা একটি ঘাটতি দেখা দিয়েছে। দেশে বর্তমানে রাজনৈতিক যে ক্রাইসিসটা চলতেছে এই ক্রাইসিসে আমার কাছে মনে হয় যে যদি স্থানীয় সরকার নির্বাচন আপনারা না দেন বা স্থানীয় বলেন জাতীয় সরকার নির্বাচন বলেন, যদি নির্বাচন ব্যবস্থা না দেন তাহলে জবাবদিহিতার বিষয় তো থাকে না। আপনি এই জবাবটা আসলে কার কাছে চাইবেন, কিভাবে চাইবেন, কতভাবে চাইবেন? এই জন্য জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি সরকার আনাটা খুব জরুরি, যাতে করে জবাবদিহিতার জায়গা তৈরি হয়। এবং এই যে আপনার রিফরমেশন চলতেছে, বিভিন্ন কমিশন গঠন হচ্ছে, এই জিনিসগুলো খুবই দরকার আমার কাছে মনে হয়। কিন্তু এই জিনিসগুলো যেন জনগণের প্রতিনিধি থেকে আসে। জনগণের কোথায় সমস্যা হচ্ছে, জনগণের কোথায় চলাচল করতে সমস্যা হচ্ছে, আমার চলাফেরার স্বাধীনতা আমি যদি না পাই, আমার নিজেকে যদি কম নিরাপদ বোধ হয়, যে এই জায়গায় আমার কম নিরাপদ বোধ হচ্ছে, তাহলে তো এই জায়গায় একটা বড় জবাবদিহিতার ঘাটতি দেখা যায়। তো আমি চাইবো যে অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা, প্রত্যেকটা নাগরিকের সুস্পষ্ট নিরাপত্তা, নিজের কাছে নিজে নিরাপদ বোধ করা, এই জিনিসটা যেন জনগণের মধ্যে পুশ করেন, সেটা যেভাবে হোক। হ্যাঁ, যেহেতু একটা ক্রাইসিস মুভমেন্ট চেষ্টা করতেছে, একটা বিশৃঙ্খলাকারী দল চাইবে যে এইটার সুযোগ নিয়ে আমরা কোনো কিছু করি। তো আমি চাইবো যে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করার জন্য, যেমন আমরা নিজের ভেতর থেকে সচেতনতা, আপনি মোহাম্মদপুরে দেখেছিলেন যে আমরা কিভাবে রাত্রেবেলায় পাহারা দিয়ে রাখছিলাম, এরপরে পাহারাও বন্ধ হয়ে গেছে, আবার আগের জায়গায় ফিরে আসছে। তো নিজের ভেতরকার সচেতনতা বেশি বৃদ্ধি করা, এবং বিশেষ করে বিভিন্ন জায়গায় কিন্তু ঢাকা শহরে একটা ছিন্নমূল মানুষের বসবাস রয়েছে। আপনি সবাইকে সব জায়গায় বাসস্থান দিতে পারছেন না। ওই ছিন্নমূল মানুষগুলো যখন তাদের নৈতিকতার বাইরে চলে যেয়ে, যখন সমাজ ব্যবস্থার বাইরে চলে যেয়ে কোনো কিছু করতেছে, তখনই কিন্তু সমস্যাটা সৃষ্টি হচ্ছে। সেই সব মানুষকে পুনর্বাসন করা। ঢাকা শহরকে যদি আপনি নিরাপদ না করতে পারেন, তাহলে বাংলাদেশের অন্য জায়গাগুলো নিরাপদ করে আসলে তেমন কোনো লাভ হবে না বলে আমি মনে করি। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটাই দাবি থাকতেছে যে আগে আপনি মানুষের চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করেন, স্বাধীনতাটাকে রক্ষা করেন, এবং এই জায়গাগুলোতে বেশি জোর দেন, যাতে আমরা মানুষের প্রতি বিশ্বাস করতে পারি এবং নিরাপদভাবে চলার আত্মবিশ্বাস ভেতরে রাখতে পারি।